প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত আছেন দৈনিক কালের কণ্ঠের সম্পাদক, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি, বিশিষ্ট সাংবাদিক হাসান হাফিজ। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম পড়ে শোনাই আপনাকে, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, বাড়ছে ডেঙ্গু রোগী, আছে করোনাও। সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের অন্য লড়াই, নির্বাচন সামনে রেখে প্রশাসনে পরিবর্তনের প্রস্তুতি। কালের কণ্ঠ, মব সন্ত্রাসে অতিষ্ঠ দেশ, মব ভায়োলেন্স প্রতিরোধে সদিচ্ছার অভাব। এক্সিম ব্যাংক একীভূতকরণ প্রস্তাব মানতে পারছি না। গোলাম মাওলা রনি অসত্য তথ্য ছড়াচ্ছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। দৈনিক সমকাল, কৃষকের গোলা খালি হওয়ার পর চড়ছে চালের বাজার, আষাঢ়ের সন্ধ্যায় সাহিত্য বন্দনা। দৈনিক যুগান্তর, IMF বৃত্ত থেকে বেরিয়ে আসার চিন্তা, শুল্ক জানিয়ে বিভিন্ন দেশে চিঠি পাঠাচ্ছেন ট্রাম্প। বিএনপির লিয়াজো কমিটির সঙ্গে বৈঠক, আসন সমঝোতার নিশ্চয়তা চায় মিত্র দলগুলো। দৈনিক ইত্তেফাক, যুক্তরাষ্ট্রে রপ্তানি নিয়ে উদ্বেগ বাড়ছে, গাজায় হিরোশিমার চেয়ে 6 গুণ বেশি বোমা ফেলেছে ইসরায়েল। বাংলাদেশ প্রতিদিন, জিরো টলারেন্সে বিএনপি, হত্যা করলে মিলত টাকা, গুম খুলের কাণ্ড অধ্যায়। জামাত আমির বলেছেন, এ দেশের এই পরিস্থিতিতে কিসের নির্বাচন। মানব জমিনের শিরোনাম, দল ও কমিশন ছাড় দিচ্ছে, তবু ঐক্যমত্য নিয়ে সংশয়। খবরের কাগজ, তারেক রহমান নির্বাচনে লড়বেন 3 আসনে, চলছে শেষ মুহূর্তের দর কষাকষি। সময়ের আলো, ঘরের ভেতর নদীর পিলার, ওএসডি দুদক আতঙ্কে প্রশাসনের কর্মকর্তারা। কালবেলা শিরোনাম, বিএনপির সামনে 5 কঠিন পরীক্ষা, ব্যাংকে ফিরছে ঘরের টাকা। থানা হাইওয়ে পুলিশের ঠেলাঠেলি, সড়কের ঢালে লাশ পড়েছিল 8 ঘন্টা। দৈনিক জনকণ্ঠ, দেশে বাড়ছে অপরাধ, কর্মকাণ্ড, সিদ্ধান্ত নিতে পারেনি কমিশন, নির্বাচন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর পরস্পর বিরোধী অবস্থান। আমাদের সময়, প্রতিপক্ষকে শায়েস্তায় মব সন্ত্রাসের ফাঁদ। আমার দেশ, বিএনপির তৃণমূলে বিশৃঙ্খলা। সংবাদ সম্মেলনে রিজভী, বিএনপির কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড করলেই ব্যবস্থা। দৈনিক করতোয়া, নির্বাচন পদ্ধতি নিয়ে বাড়ছে মতবিরোধ, সুষ্ঠু নির্বাচনের জন্য মৌলিক সংস্কার অবশ্যই করতে হবে, জামায়াতে ইসলামীর রংপুর বিভাগীয় সভায় ডক্টর শফিকুর রহমান। ইনকেলাব, দ্রুত নির্বাচনের তাগিদ, উদ্বেগ উৎকণ্ঠায় ষড়যন্ত্রকারীরা। দৈনিক দিনকাল, পলাতক হাসিনা বিদ্যুৎ সেক্টরে পরনির্ভরশীলতার স্থায়ী ব্যবস্থা করে গেছে। রূপালী বাংলাদেশ, নিম্নমানের ছাপায় জড়িত 70 প্রেস, ঐক্যমত্যের ঐক্য কত দূর। আলোকিত বাংলাদেশ, পিআর ইস্যুতে বিভেদ চরমে। নানামুখী শিরোনাম, কিন্তু একটা শিরোনাম নিয়ে কথা বলতে চাই, মব সন্ত্রাস। এই অনুষ্ঠানে একাধিকবার আলোচনা করেছি, আপনাদের পত্রিকায় কালের কণ্ঠে বিস্তারিত আছে। মব সন্ত্রাসে অতিষ্ঠ দেশ, মানে সব কিছুই রুহুল কবির রিজভী বলেছেন যে দলের সন্ত্রাস দুর্বৃত্তপনা করলে কারো রেহাই নেই। তাইলে যে এত হুঁশিয়ারি, এত আলোচনা সরকারের পক্ষ থেকেও, উদ্বেগ উৎকণ্ঠা, কিন্তু মব সন্ত্রাস তো কমছে না। এটা সরকারের দৃঢ়তা এবং অঙ্গীকারের অভাব আছে, এটা হলো এক। এবং বিএনপি চেষ্টা করে যাচ্ছে, কিন্তু আবার বিএনপির মধ্যে দিয়ে ঢুকে একটা অস্থিরতা তৈরি করারও একটা চেষ্টা আছে। নানান ষড়যন্ত্রের, বহুমুখী ষড়যন্ত্রের ফসলটা হচ্ছে এই মব, এবং এইটা বহির্বিশ্বে আমাদের মানে ইমেজকে ধূলিসাৎ করে দিচ্ছে এবং আমাদের নির্বাচনটাকেও অনিশ্চিত করে তুলছে। এই সামাজিক অস্থিরতা, এটা যে কোনোভাবে এটা অ্যাড্রেস করতে হবে, যে কোনো কঠিনভাবে করতে হবে। সরকার যেরকম এনবিআরের পরিস্থিতিটা মোকাবেলা করেছে, আমরা চাইব যে দৃঢ়তার সঙ্গে, অঙ্গীকারের সঙ্গে এবং দেশপ্রেমের সঙ্গে, সততা, দেশপ্রেম এই সরকারের অবশ্যই আছে সেটা। কিন্তু আমি বারবার যেটা বলি যে অদক্ষতা, কোনো ক্ষেত্রে অদক্ষতা, বিচক্ষণতার অভাব, সহিষ্ণুতার অভাব, দূরদর্শিতার অভাব আছে। তো ফলে সেটা যদি আমরা দূর করতে পারি তাহলে এটা দূর করা সম্ভব এবং আমরা হয়তো একটা আশার আলো দেখতে পারি। একটা জুলাই বিপ্লবের যেই আজকে 1 বছর আমাদের পূর্তি হতে যাচ্ছে, তাই না? সেই সময়ে যদি এখনও এরকম আমরা চোরাবালির মধ্যে আটকে থাকি তাহলে তো খুবই
আশার আলো তো আমরা দেখছি না সামনে। তাহলে তো এত প্রাণদান, এত ত্যাগ, এত 16 বছর 17 বছরের লড়াই সংগ্রাম, গুম খুন আত্মাহুতি সব কিছুই তো ব্যর্থ হয়ে যাবে। কিন্তু সেটা আমরা ব্যর্থ হতে দিতে পারি না। এটা সামগ্রিকভাবে 18 কোটি মানুষেরই মানে অঙ্গীকারবদ্ধ হওয়া উচিত। শুধু সরকার কিংবা শুধু রাজনৈতিক দলগুলি এটা সমাধান করতে পারবে না। কিন্তু আপনি যথার্থ বলেছেন, যেমন কালের কণ্ঠে সব মব ভায়োলেন্স প্রতিরোধের সদিচ্ছার অভাবের কথাও বলা হয়েছে, অভিমত কলামে একজন লিখেছেন। তো এই যে মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব একবার বললেন যে মব ভায়োলেন্সকে তিনি প্রেশার গ্রুপ হিসাবে বলছেন, তাহলে আমরা যদি রাষ্ট্রীয় পর্যায় থেকে এই ধরনের মন্তব্য করি তাহলে শেষ পর্যন্ত এটা কোথায় দাঁড়ায়? এটাকে তো হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই আসলে, তাই না? আপনি দেখেন যে কি ঘটনাগুলি ঘটছে এবং এইটার এই যে তারপরে কোনো ক্ষেত্রে সংখ্যালঘুদেরকে এখানে ভিকটিম করা হচ্ছে, এটা একটা ডেলিভারেট জিনিস। এবং আপনি দেখবেন সেটা ঘটার পরপরই কিন্তু ভারতের সরকারি মুখপাত্র সেটাকে হাইলাইট করছে এবং নিন্দা করছে, লুফে নিচ্ছে। হ্যাঁ, এইটা সুতরাং একটা যোগসূত্র থাকাটা খুবই স্বাভাবিক। এটা তো আমাদের সচেতন হতে হবে এবং আমাদের গোয়েন্দা সংস্থাগুলিও যদি সত্যিকারের অর্থে সেভাবে কার্যকর ভূমিকা পালন করে এবং প্রশাসন এবং পুলিশ যদি কঠোর হয় তাহলে তো মব দূর হয়ে যাওয়ার এমন কোনো সমস্যা না। বিচ্ছিন্নভাবে দুই একটা হতে পারে, সেটা ভিন্ন জিনিস, কিন্তু এইটা একটা মহামারী আকারে তো দেখা দিতে পারে। মহামারী আকারে দেখা দিয়েছে এবং আরেকটি পত্রিকার শিরোনাম প্রতিপক্ষকে শায়েস্তা করার ফন্দি হিসেবে ফাতরা পাঠানো। হ্যাঁ, সেটাও আছে। হানাহানি, তৃণমূল পর্যায়ে ব্যক্তিগত বিরোধ, পারিবারিক বিরোধ, জমি নিয়ে বিরোধ, দখল, আধিপত্য, নানান সমস্যা আছে। তো সেগুলি তো সেইভাবে শক্ত হাতে দমনটা করতে হবে। সেটা সে যেই দলেরই হোক, যে সন্ত্রাসী সে সন্ত্রাসী, পরিষ্কার। এটার মধ্যে কোনো ছাড় দেওয়া উচিত নয়। এটার দৃঢ়তার অভাবটা দেখছি আমরা, সেই কারণে এই সমস্যাগুলি মানে ছড়িয়ে পড়ছে আর কি। সেটা কোনোভাবে হতে দেওয়া যায় না, কোনোভাবেই কাম্য না সেটা। এটা সামগ্রিকভাবে নির্বাচনটাকেও অনিশ্চিত করে তুলছে এবং সংশয়াপন্ন। আপনি নির্বাচনের কথা বললেন যে অনিশ্চিত করে তুলছে, তো আজকের পত্রপত্রিকার কিছু শিরোনামও তাই বলে বোধ করি। যেমন জামায়াত ইসলামী বাংলাদেশ রংপুরে প্রায় 15-16 বছর পরে অনেক বিরাট জনসমাবেশ করলেন এবং সেখানকার জনসমাবেশের চিত্র আমরা টেলিভিশনে দেখলাম, পত্রপত্রিকাও দেখা গেল। তো সেখানে জামাতের নেতা বলেছেন দেশের এই পরিস্থিতিতে কিসের নির্বাচন, জুলাই সনদ না হলে নির্বাচন হবে না, এনসিপি অলরেডি হুঁশিয়ারি দিয়ে রেখেছে। দল ও কমিশন ছাড় দিচ্ছে তবু ঐক্যমত্য নিয়ে সংশয়, আরেকটি পত্রিকার শিরোনাম। তাহলে যে নির্বাচনের কথা আমরা বলছি আদৌ কি? সামগ্রিকভাবেই আমরা দেখছি যে আমরা পারস্পরিক শ্রদ্ধাশীলতার পরিচয়টা দিতে পারছি না, আস্থাটা একজন আরেকজনের উপর রাখতে পারছি না। ফলে এই সংকটটা তৈরি হচ্ছে, বহুমুখী সংকট তৈরি হচ্ছে এবং পিআর পদ্ধতি নিয়েও মহাবিতর্ক শুরু হয়েছে, তাই না? তো সব মিলিয়ে কিন্তু একটা পরিস্থিতিটা ঘোলাটে। এটা খুবই অনভিপ্রেত এবং মানে এটা কোনোভাবেই কাম্য ছিল না। এক বছরের মাথায় এসে একটা সুনির্দিষ্ট রোড ম্যাপের দিকে এগিয়ে যাবে, নির্বাচনের দিকে এগিয়ে যাবে, একটা স্বচ্ছ, অবাধ, গ্রহণযোগ্য, আন্তর্জাতিক মানসম্পন্ন, প্রত্যেকের ভোটাধিকার যেখানে নিশ্চিত হবে সেরকম একটা ভোট হবে, মানুষ তার পছন্দসই প্রার্থীকে নির্বাচিত করবে, তারা সরকার গঠন করবে, দেশটা গণতান্ত্রিক সাংস্কৃতিক চর্চায় এগিয়ে যাবে এবং ন্যায্যতা প্রতিষ্ঠিত হবে, সমাজে বৈষম্য দূর হবে। সেটাই তো সবার লক্ষ্য। কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থে আমরা দেখছি যে রাজনৈতিক দলগুলি শুধু নয়, বিভিন্ন সমাজের নানান সেকশনে দেখছি অস্থিরতা আছে এবং পরাজিত, পতিত, ফ্যাসিস্ট, স্বৈরাচারী শক্তির নানান ইন্ধন আছে, দেশে ষড়যন্ত্র আছে, দেশের বাইরে আছে। আমরা যদি এটা মোকাবেলা করতে না পারি সেটা কিন্তু এরকম সুযোগ বারবার আসবে না। জুলাইয়ের যে সর্বপ্লাবী ছাত্রগণ অভ্যুত্থান, সেটার ফলে যে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের যে একটা সুযোগ আমরা পেয়েছি, সেটা কিন্তু হয়তো 50 বছরে 100 বছরে নাও আসতে পারে। তো বারবার তো আমরা এটা উই কান্ট অ্যাফোর্ড দিস, তাই না? এটাকে যদি আমরা কাজে লাগাতে পারি, স্থায়ী করতে পারি, সংহত করতে পারি, একটা সবার জন্য কল্যাণকর একটা রাষ্ট্র গঠন করতে পারি, সেই পথে যদি আমরা এগিয়ে যাই, সময় একটু লাগুক, কিন্তু আমরা হরিণাকুণ্ডু উপজেলা, সেগুলি তো আমরা নাম জানতাম না। সেখানে অবকাঠামো তৈরি হচ্ছে, উন্নয়নের সুযোগ হচ্ছে। তো এখন আমাদের অগ্রগতি হচ্ছে, কিন্তু সেখানে হানাহানিটা বেশি হচ্ছে,
মানে স্বার্থ উদ্ধারের চেষ্টাটা বেশি হচ্ছে, ষড়যন্ত্রটা বেশি হচ্ছে। এটাই দুঃখজনক, এটাই পীড়া দেয় আমাদেরকে, সাধারণ মানুষকে। আমরা কি চাই? খুব বেশি কিছু তো চাই না, দুমুঠো ভাত খেতে চাই, শান্তিতে একটু ঘুমাতে চাই, একটু কর্মসংস্থান চাই, বিনিয়োগটা চাই। সেটা কিন্তু আমরা এখনো পাচ্ছি না। যত এই সরকার, অন্তর্বর্তী সরকার যত মানে দীর্ঘায়িত হবে, প্রলম্বিত হবে, এই সংকটগুলি আরও বাড়তে থাকবে। বিনিয়োগ তো হচ্ছে না। আপনি রিজার্ভের কথা খুব আমরা গর্ব করি, আপনি অনেক হয়েছে, আচ্ছা 31 বিলিয়ন ডলার হয়েছে, আপনাকে অনেক টাকা আমি দিয়ে দিলাম, টাকা দিয়ে বললাম যে তুমি বাজার করতে পারবে না, তাহলে লাভ কি হলো? তাই না? আপনি মূলধনী যন্ত্রপাতি আমদানি হচ্ছে না, বিনিয়োগ হচ্ছে না, ব্যবসা বাণিজ্য স্থবির হয়ে আছে, কর্মসংস্থান নাই, ছাঁটাই হচ্ছে, ভয়ঙ্কর একটা পরিস্থিতি। কিন্তু আপনি দেখেন এই স্বৈরাচারের এই ভগ্নদশার থেকে, ভগ্নস্তূপ থেকে তুলতে সময় লাগবে, কিন্তু সেই গতিটা আমরা প্রত্যাশিত গতিটা পাচ্ছি না। তুলতে সময় লাগবে, সেই সময়ের জায়গায় তো সবাইরও তো ঐক্যবদ্ধ একটা সবার মিলে চেষ্টা করতে যেমন এমনও প্রত্যাশার কথা বলেন অনেকেই যে 1 বছরের মধ্যে জুলাই অভ্যুত্থানের একটা 1 বর্ষপূর্তি হচ্ছে, সেই জায়গায় যারা একসাথে আন্দোলন করলেন তারা কি একসাথে একটা সমন্বিত কর্মসূচি দিতে পারতেন কিনা? পারেন? অবশ্যই পারতেন, সেটা দিলে ভালো ছিল, তাই না? এখন যত বিভক্তি হবে তত আমাদের শক্তিটা দুর্বল হতে থাকবে জাতীয়ভাবে। যদি আমরা দেখি, ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল, তাই না বলা হয় আর কি। তো সেটা যদি আমরা না করতে পারি তাহলে তো ব্যর্থ হয়ে যাওয়ার একটা আশঙ্কা থাকেই। আমরা সেটা কোনোভাবেই চাইতে পারি না। ডেঙ্গু এবং করোনার কথা আমরা বারবার বলছি, যেমন বলে না যে বাঘ এলো একটা গল্প আছে, সেই গল্পটা অবশেষে যখন বাঘ আসে তখন আমরা কেউ বিশ্বাস করি না, বাঘ যা করার সেটা করে যায়। যেমন এখানে প্রথম আলো সহ আরও কয়েকটি পত্রিকার শিরোনাম হয়েছে, বাড়ছে ডেঙ্গু রোগী, আছে করোনাও, এবং ডেঙ্গু রোগীর রক্তচাপ কমলে ভয় বেশি, একজন অভিমত দিয়েছেন এই জায়গায়। তো এই যে আমরা পত্রপত্রিকায় অ্যাওয়ারনেসটা তৈরি হচ্ছে, দিচ্ছে, কিন্তু মানছে কি আদৌ? না, সেটা মানছি না। এবং আপনি এবারের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে গ্রামাঞ্চলে কিন্তু বেশি হচ্ছে। সেটা একটা আতঙ্কের কথা। শহরে না হয় আমাদের নানান পরিবেশ দূষণটা বেশি হয়, কিন্তু এটা একটা খুবই উদ্বেগের বিষয়। এবং এইটাকে সময় মতো কিন্তু সেইভাবে এই সরকার আগের থেকে প্ল্যানিংটা নিতে পারে নাই, প্রতিরোধটা সেভাবে করতে পারে নাই। প্রিভেনশন ইজ বেটার দেন কিওর বলা হয়, তো আমরা সেটা করতে পারি না। একবার শুনলাম যে সেনাবাহিনীকে এটাতে কাজে লাগানো হবে, তাই না? এই যে মশক নিধন কর্মসূচি, এখানে দুর্নীতি আছে নানান, অনেক বছরের পর বছর ধরে পুঞ্জীভূত জঞ্জালের ফসলটা হচ্ছে এখন, সেটা এখন ফুটে বেরোচ্ছে, প্রাণহানি হচ্ছে এবং ভয়ঙ্কর একটা অবস্থা হচ্ছে। সব কথার মূলে হচ্ছে আপনার সততা এবং দেশপ্রেম এবং দুর্নীতিমুক্ত একটা প্রশাসন। তা যদি আমরা পাই তাহলে কিন্তু অনেক কিছু সমাধান হতে পারে। সেটারই অভাব আমরা দেখতে পাচ্ছি। এবং যত মানে বিভক্তি হবে তত আমরা ক্ষতিগ্রস্ত হতে থাকবো, জাতি ক্ষতিগ্রস্ত হবে। একটা সবাই ছাড় দিয়ে মানে একটা ঐক্যমত্য, জাতীয় ঐক্যমত্যটা খুব দরকার। এটা না হলে কিন্তু আমরা এগোতে পারবো। আসলে আমরা যে স্বপ্নটা দেখি সেই স্বপ্নটার কাছাকাছিও হয়তো যাওয়া সম্ভব হবে না। নিম্নমানের ছাপায় জড়িত 70 প্রেস, এই যে পাঠ্য বই নিয়ে, বিনামূল্যের পাঠ্য বই নিয়ে নানা ধরনের আলোচনা হয়, এখনও সেই শিরোনাম আমাদের পড়তে হয়। পিডিআই এজেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু, নিম্ন বইয়ের প্রকৃত সংখ্যা নিয়ে সন্দেহ সংশ্লিষ্টদের, বইয়ের মান যাচাইয়ে কাগজ, বাল্টিং, পরীক্ষা এবং এছাড়া নানা ধরনের বিষয়ের কথা এখানে বলা হচ্ছে। তাহলে বাচ্চাদের হাতে আমরা বই তুলে দিই, সেটাও নিম্নমানের। সব ক্ষেত্রে আমি বলবো যে কমিটমেন্টের অভাব। আপনি দীর্ঘকাল সাংবাদিকতা, সক্রিয় সাংবাদিকতা যখন করেছেন, শিক্ষাবিদে ছিলেন, একটা অদ্ভুত দেশ না, একটা 55 বছরে একটা যথাসময়ে বইটা আমরা একটা মানসম্মত বই পৌঁছে দিতে পারি না। এর চাইতে লজ্জার, এর চাইতে ব্যর্থতার, গ্লানির আর কিছু তো হতে পারে না। এমন তো না যে আমাদের শক্তি নাই, আমাদের সামর্থ্য নাই, আমাদের জনবল নাই, আমাদের মেধাবী লোক নাই, কিন্তু সব ক্ষেত্রে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি এবং মানে স্বার্থ উদ্ধারের চেষ্টা। ফলে এটার একটা সম্মিলিত পুঞ্জীভূত একটা ফসল। শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। শিক্ষা কমিশন সংস্কার কিন্তু হয় না। শিক্ষা সংস্কার কমিশন হয়েছে, হয় না। অথচ শিক্ষা হচ্ছে বেসিক জিনিস। শিক্ষা খাতে বরাদ্দটাও সেরকম নাই, তারপরে সেরকম নেতৃত্ব নেই, শিক্ষকতায় কেউ আসতে চায় না। এটা এমন একটা মহান পেশা ছিল, সবাই খালি যেটাতে যায় রাতারাতি একটা মানে বিত্ত বৈভব, যেখানে প্রতিপত্তি, ক্ষমতা, দাপট, দৌরাত্ম্য যেখানে আছে, সেটা একটা মানে
আমাদের মানসিকতাই আসলে নষ্ট হয়ে গেছে। সেটাকে এই রুচিটা গঠন করা, জাতীয় মননটা তৈরি করা, সেটা হলো সবচেয়ে জরুরি। এবং শিক্ষা ক্ষেত্রে সেটা গুরুত্বটা আমাদের দেওয়া দরকার ছিল, যেটা আমরা দিতে পারি না। ফলে এই কেলেঙ্কারিগুলি ক্রমাগত ঘটে চলেছে। যতই এখন আগে না হয় স্বৈরাচারী সরকারকে দোষ দিন, তো এখন গভর্নমেন্ট কেন করলো না? তাদের তো 12 মাস প্রায় হয়ে যাচ্ছে, তো তারা এগুলি আগের থেকে অ্যাড্রেস করবে না? সেখানে তো রাষ্ট্রযন্ত্র আছে, আমলাতন্ত্র আছে, তারা তো জানে কোনখানে কি করতে হবে, কোন সময়ে কি করতে হবে, সেগুলি তো করে নাই। ফলে এই সংকটগুলি দেখা দিচ্ছে। আমরা আশা করি যে আগামী বছর যেন এই সংকটটি না থাকে, এই শিরোনাম যেন না পড়তে হয় আমাদেরকে। আপনাকে অনুষ্ঠানে পাওয়া গেল বলেই একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আপনি নিশ্চয়ই খেয়াল করবেন যে কোনো একটা দেশে রাস্তায় নামলে তার রাস্তার সংস্কৃতি দেখলেই বোঝা যায় এই দেশটি কতটা আধুনিক। সেই দেশের গান বাজনা, চলচ্চিত্র, সংস্কৃতি দেখলে বোঝা যায় দেশটি কতটা উত্তরণ ঘটেছে। আমরা যে সময় আলোচনা করছি, ফরিদা পারভীন আমাদের দেশের একজন বিশিষ্ট কণ্ঠশিল্পী, তিনি এখন জীবনযুদ্ধের সাথে লড়াই করছেন অসহায়ভাবে। তো এই যে মাথার উপর আমাদের ছাদগুলো আস্তে 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 সরে যাচ্ছে, তো এই জায়গা থেকে এরকমের প্রিয় বা বিশিষ্ট মানুষজনদের জন্য তো আমাদের আলাদা একটা ভাবনা থাকা দরকার। কি বলেন আপনি? অবশ্যই থাকা উচিত, কারণ গুণী মানুষ তো আমাদের বছর বছর জন্মায় না, তাই না? তাদের যদি সেই সম্মানটা না করি, তাদেরকে যদি যথাযথ মানে সম্মানজনক চিকিৎসার ব্যবস্থা একটা রাষ্ট্র না করে, সমাজ না করে, সেটা তো মর্মান্তিক হবে, তাই না? সারা জীবন তারা সাধনায়, নিষ্ঠায়, একাগ্রতায়, অঙ্গীকারে, প্রত্যয়ে, দেশপ্রেমে দেশকে অবদান রেখেছেন। সেই জন্য তাদের প্রতি আমাদের সম্মান দেখানো উচিত, তাদের পাশে দাঁড়ানো উচিত। আপনি জানেন, এই অনুষ্ঠান শুরুর একটু আগেই আমরা কিন্তু কথা বলেছি বিভিন্ন জায়গায়, ফরিদা পারভীনের সুচিকিৎসা যাতে হয়। তিনি কথা বলতে পারছেন না এখন, এই অবস্থা। খুব ডায়ালিসিস করতে হয় সপ্তাহে 3 দিন, খুবই মর্মান্তিক অবস্থা, কিন্তু সেটা মিডিয়ায়ও সেভাবে এখনো পর্যন্ত আসে নাই। তো এখানে আমরা কথা বলেছি, মাননীয় সংস্কৃতি উপদেষ্টার সঙ্গে কথা বলেছি, আমার বন্ধু চ্যানেল আইয়ের এমডি সাগরের সঙ্গে কথা বলেছি, বিদেশে আছে। সবাই মিলে আমরা চেষ্টা করব যাতে উনি, আল্লাহর কাছে প্রার্থনা করব যেন দ্রুত উনি সুস্থ জীবন লাভ করতে পারেন। আমাদের সবার প্রার্থনা থাকবে আমরা এই গুণী শিল্পীকে যেন আমাদের মধ্যে সুস্থভাবে ফেরত ফিরে পাই। চেষ্টাটা থাকলেই তো আমরা আসলে অবশ্যই আমরা যদি সম্মিলিতভাবে সবকিছু জীবন মোকাবেলা করি, সৃষ্টিকর্তার হাতে, কিন্তু আমাদের তো চেষ্টা থাকতে হবে সেই জায়গা থেকে। ক্রিকেট নিয়ে একটু কথা বলি একেবারে শেষের দিকে। শ্রীলঙ্কায় বাংলাদেশ ক্রিকেট দল খেলছে ক্রিকেট। টেস্টে তো কি ভরাডুবি সেটা তো আমরা দেখলাম। ওয়ানডেতে এমনভাবে হারলো, প্রথম ওয়ানডেতে একদমই সেটা মনে হয় যে বাংলাদেশ বোধহয় কোনোদিন ওয়ানডে খেলেনি, এরকম অবস্থা। কিন্তু আজকে শিরোনাম হয়েছে যে বাঁচা মরার লড়াই। সেটাই, এখানে ক্রিকেটেও উন্নতিটা আমরা পাবো হয়তো, আশা করি ইনশাল্লাহ। কারণ সেখানেও দেখবেন আপনি রাজনীতির প্রভাবের ফলে কিন্তু ক্রিকেটও সেইভাবে বিধ্বস্ত হয়েছে, ফুটবলও বিধ্বস্ত হয়েছে। তবে আমাদের নারী ফুটবলাররা কিন্তু আমাদের মুখ উজ্জ্বল করে চলেছেন, সেটার জন্য অভিনন্দন জানাই তাদেরকে। এবং আশা করি ক্রিকেটেও আমরা এই হতাশার এই দোলাচল কাটিয়ে আমরা সাফল্যের মুখ দেখতে পাবো। একটা ধারাবাহিক একটা পরম্পরা আমরা যেন তৈরি করতে পারি, মানে বিজয় সেভাবে না হোক, কিন্তু আমরা যেন ধীরে ধীরে সম্মিলিতভাবে, সমন্বিতভাবে এগিয়ে যেতে পারি, ক্রিকেটের সেই আশাটা থাকবে। কারণ একটা ক্রীড়া কিন্তু একটা অনেক বড় জিনিস, একটা মানে জাতির মানে মননেরও একটা প্রতিফলন ঘটে সেখানে। আমাদের হতাশার অনেক কিছু আছে, যদি আমরা ক্রীড়াঙ্গনে সাফল্য দেখতে পাই তাহলে আমরা উজ্জীবিত হই, অনুপ্রাণিত হই, আনন্দ পাই, এবং আমরা দেশকে আরও বেশি ভালোবাসতে পারি, সবাইকে কাছাকাছি হতে পারি। কারণ ক্রীড়া তো শুধু শারীরিক বিষয় না, এটা একটা মৈত্রী, মমতা, সৌহার্দ্য, ভ্রাতৃত্ব স্থাপনের একটা মানে প্ল্যাটফর্ম আর কি, সুন্দর। এবং দেশে দেশে, কালে কালে নিজেদের মধ্যে আমরা যেন আমাদের মৈত্রী বোধটা এবং পারস্পরিক ভালোবাসাটা, শ্রদ্ধাবোধটা, সহিষ্ণুতাটা, সহিষ্ণুতাটা, সংগ্রামটা, হ্যাঁ, এগুলি যদি আমরা চর্চা করতে পারি, লালন করতে পারি, বিকশিত করতে পারি, সেটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। আমাদের 1 বছর আগে তরুণরা একটা যুগান্তকারী সাফল্য দেখালো, গণ অভ্যুত্থান, এবং সেই জায়গা থেকে তরুণদের নিয়ে আমাদের অনেক আশাবাদ তৈরি হলো, এবং তরুণরা একটা রাজনৈতিক দলও গঠন করলেন। সব কিছু মিলিয়ে আপনাকে বোধহয় এর আগেও আমি এই প্রশ্নটা করেছিলাম, তরুণদের ভবিষ্যৎ নিয়ে, বিশেষ করে এই দেশের তারুণ্যের অনেক বেকার তরুণ আছে, সেই ভবিষ্যৎ নিয়ে কেউ কি ভাবছেন? সামগ্রিকভাবে সেরকম একটা কর্মপরিকল্পনা তো আমরা দেখতে পাচ্ছি না। এটা কিন্তু তরুণদেরকে আমি দোষ দেব না, দোষ আমাদের বড়দেরই দিব, অভিভাবকদেরই দিব। আমরা তাদেরকে সেইভাবে উদ্বুদ্ধ করতে পারছি না, সঠিক পথে নিয়ে যেতে পারছি না, মোটিভেট করতে পারছি না।
তাদের তো বয়স কম, যেহেতু তারা ভুলভ্রান্তি করতেই পারে, তাই না? সেটা স্বাভাবিক। ভালো মন্দ শনাক্ত করার বিচারটা, পরিপক্কতাটা সেইভাবে তখনও তো আসেনি। ফলে আমরা যদি তাদেরকে সেইভাবে পরিচালনা করতে না পারি, উদ্বুদ্ধ করতে না পারি, সঠিক পথে তাদেরকে আনতে না পারি, সেটা আমাদেরই ব্যর্থতা। আমরা আশা করি সেই ব্যর্থতা কাটিয়ে উঠবো। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা নিশ্চয়ই শুনলেন। ডেঙ্গু, করোনার প্রকোপ বাড়ছে, এই বিষয়টি প্রায় প্রতিদিনই সংবাদ শিরোনাম হচ্ছে। কথায় বলে হেলাফেলায় অনেক কিছু নষ্ট হয়। আমরা আসুন একটু সচেতন হই। আর তরুণদের জন্য আমাদের ভাবনাটা আরও একটু বেশি জরুরি দরকার। তরুণ মন অনেক উড়ু উড়ু থাকে এবং তাদের দিক নির্দেশনা দেওয়াটা প্রবীণদের দায়িত্ব। আমরা আসুন সবাই মিলে একটা সুখী, সুন্দর, সমৃদ্ধ বাংলাদেশের প্রত্যাশায় তরুণদের কাঙ্ক্ষিত যে পথ, সেই পথে দিশা দিয়ে তাদেরকে ঐক্যবদ্ধ রাখি। ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।